এটা ছিল দুপুরবেলা। হিলিয়াস ফ্লাইট 522 লানকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রিসের এথেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঘড়িতে বাজে তখন 9টা 7 মিনিট। তারপরে প্লেনটি নিজের যাত্রার জন্য উড়ান দেয়। প্লেনটিতে ছিল 115 জন প্যাসেঞ্জার এবং 6 জন ক্রিউ মেম্বার, টোটাল 121 জন মানুষ। প্লেনটিকে উড়াচ্ছিল 58 বছরের দক্ষ পাইলট হ্যান্স জুরগান মার্টেন, যিনি তার জীবনে প্রায় 16,000 ঘন্টা প্লেন উড়িয়েছিলেন এবং সাথে কো পাইলট হিসেবে ছিলেন পেম্পার্স চার্লান্স। তিনিও প্রায় 7,549 ঘন্টা প্লেন উড়িয়েছিলেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে ছিল অ্যান্ড্রিয়াস প্রোড্রোমা কামান্ড। তারপরে ঠিক যখনই প্লেনটি টেক অফ করে তার 5 মিনিট পর 9টা বেজে 12 মিনিটে প্লেনটি পৌঁছে যায় 12,040 ফিট উপরে। আর এই উচ্চতায় এসেই প্লেনে হঠাৎ করে অ্যালার্ম বাজতে শুরু করে দেয়। যখনই অ্যালার্মটিকে পরীক্ষা করে দেখা হয় তখন জানতে পারা যায় যে এটা হচ্ছে টেক অফ কনফিগারেশন অ্যালার্ম। আর এটা দেখার পর দুটো পাইলটই অবাক হয়ে যায়, কেননা টেক অফ কনফিগারেশন অ্যালার্ম তখনই বাজে যখন প্লেন গ্রাউন্ডে থাকে। যখন কোনো প্লেন টেক অফ করার জন্য রেডি থাকে তখনই সাধারণত এই রকমের অ্যালার্ম বেজে থাকে। কিন্তু 12,000 ফিট উচ্চতায় এরকম সিগন্যাল কেন দিচ্ছে সেটা প্লেনের পাইলটরা বুঝতে পারে না। তারা যখন কোনো উপায় পায় না তখন তারা এয়ার কন্ট্রোল রুমে যোগাযোগ করার চেষ্টা করে এবং টেক অফের পর থেকেই তাদের প্লেনে যেন কিরকম সমস্যা হচ্ছে এটা বলতে যাচ্ছিল। ঠিক তখনই প্লেনটির ককপিটে আরো অনেক ধরনের অদ্ভুত অ্যালার্ম বাজতে শুরু করে দেয়। আর অ্যালার্মগুলোর সাউন্ড এতটাই বেশি ছিল যে সেই কারণে পাইলটের আওয়াজ এয়ার কন্ট্রোল রুম পর্যন্ত আসছিলই না। তারপরে মাস্টার কোশ্চেন অ্যালার্মটাও বাজে ওঠে, যেটার মানে হচ্ছে প্লেনটির অনেক সিস্টেম ওভারলোড হয়ে গেছে। দুজন পাইলটেরই অবস্থা খারাপ হয়ে যায়। তারা বুঝতেই পারে না এখন তারা কি করবে। আবার এই সব দেখে প্লেনের যাত্রীরাও চমকে যায়। ক্রিউ মেম্বারগুলি এদিকে ওদিকে ছুটতে থাকে এবং প্লেনে যত যাত্রী ছিল সবাই ভয় পেয়ে যায়। সব যাত্রীদের শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, আর সেই কারণে প্লেনের অক্সিজেন মাস্কগুলি ওপর থেকে নিজে থেকে পড়ে যায়। আসলে প্লেনে যখন অক্সিজেনের মাত্রা কমে যায় তখন প্লেনে একটা সেন্সর লাগানো থাকে, যার ফলে যাত্রীদের সবার উপর থেকে অক্সিজেন মাস্ক পড়ে যায়। এখন ছিল প্লেনটি প্রায় 18,000 ফিট উচ্চতায়। প্লেনের পাইলটেরা বারবার তাদের সমস্যা বলার চেষ্টা করছিল, তবে তাদের আওয়াজ কন্ট্রোল রুম পর্যন্ত পৌঁছাচ্ছিলই না এবং কয়েক মিনিটের মধ্যেই কন্ট্রোল রুমের সাথে প্লেনের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে প্লেনের পাইলট নতুন করে আবার সম্পর্ক করার চেষ্টা করে, কিন্তু সব প্রচেষ্টায় বিফল হয়। ধীরে ধীরে প্লেনটির উচ্চতা বেড়েই যাচ্ছিল। সাধারণত এই যাত্রাটিতে 1 ঘন্টা 45 মিনিট সময় লাগতো। প্রায় 10টা বেজে 45 মিনিট সময়ে প্লেনটিকে নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার কথা ছিল। তার প্রায় 1 ঘন্টা 20 মিনিট আগে মানে 9টা বেজে 23 মিনিটে প্লেনটি যে উচ্চতায় পৌঁছে যায় সেটি ছিল 30,000 ফিট। এবার 9টা বেজে 37 মিনিটে প্লেনটি এথেন্সের ফ্লাইট রিজিয়নে পৌঁছে যায়। 10টা বেজে 12 থেকে 10টা বেজে 15 অবধি এথেন্সের এটিসি ফ্লাইটটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে তারা কোনো উত্তর পায় না। 10টা বেজে 45 মিনিট হয়ে গিয়েছিল। সেই সময়ে প্লেনটির এথেন্স ল্যান্ড করে যাওয়ার কথা ছিল, তবে তা সত্ত্বেও পৃথিবীতে বসে থাকা মানুষেরা এই প্লেনটির কোনো খোঁজ পাচ্ছিল না। কি হচ্ছে সেই পরিস্থিতিটি দেখার জন্য গ্রিস অধিকারীরা তাদের দুটি জেট বিমান প্লেনটির খোঁজ করতে পাঠায়। কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটের জেটগুলি হিলিয়াস ফ্লাইট প্লেনটিকে খুঁজে নেয় এবং এমনকি একটি ফাইটার প্লেন উড়তে উড়তে প্লেনটির অনেক কাছে চলে গিয়েছিল, শুধুমাত্র এটা দেখার জন্য যে প্লেনটির ভিতর কি চলছে। ফাইটার প্লেনের পাইলটটি দেখে যে হিলিয়াস ফ্লাইটের কো পাইলটের জায়গায় একজন বসে রয়েছে এবং মেন পাইলট নিজের মাথা নিচু করে অজ্ঞান হয়ে ওখানেই বসে রয়েছে। এরপর ফাইটার পাইলটটি ধীরে ধীরে প্লেনটির পিছনে যায় এবং পিছনে গিয়ে জানলা দিয়ে যাত্রীদের দেখতে থাকে। তবে ফাইটার পাইলটটি অবাক হয়ে যায় যে সাধারণ যাত্রীবাহী প্লেনের কাছ দিয়ে যদি একটি ফাইটার প্লেন উড়ে যায়, কিন্তু কোনো যাত্রী ফাইটার প্লেনটির দিকে তাকাচ্ছে না কেন। সবাই শান্তিতে নিজের সিটে অক্সিজেন মাস্ক লাগিয়ে বসে রয়েছে। তখন প্রায় 11টা 49 মিনিটে ফাইটার জেটের পাইলট দেখে একজন ব্যক্তি প্লেন থেকে খুব তাড়াহুড়ো করে কেবিন থেকে ককপিটের দিকে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া যায় যে লোকটি প্লেনের পাইলটের সিটে বসে আছে। ফাইটার পাইলট তার দিকে দেখে এবং ইশারা করে জানতে চায় কি চলছে সেইখানে। তখন সেই লোকটিও ইশারা করে পাইলটকে একটা কিছু যেন বলতে চায়, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। আর তখনই প্রায় 1
মিনিট পর 11:50-এ প্লেনের লেফট ইঞ্জিন কাজ করতে বন্ধ করে দেয় এবং প্লেনটি বাঁ দিকে ঝুঁকে দ্রুত গতিতে নিচে আসতে শুরু করে দেয়। ফাইটার পাইলটটি দেখতে পাচ্ছিল ককপিটের সেই লোকটি প্লেনটিকে সোজা করার চেষ্টা করছে, কিন্তু প্লেনটি কন্ট্রোল করা যাচ্ছে না। প্রায় 12টার সময় প্লেনের রাইট ইঞ্জিনটিও কাজ করা বন্ধ করে দেয়। তখন ছিল দুটো ইঞ্জিনই বন্ধ। প্রায় 12:04 নাগাদ এথেন্সের থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটি পাহাড়ি অঞ্চলে প্লেনটি ক্র্যাশ হয়ে যায় ও ক্র্যাশ হওয়ার সাথে সাথে প্লেনটির সমস্ত যাত্রীর মৃত্যু হয়ে যায়। আপনিও ভেবে দেখুন সেই সময়টিকে, যখন 121 জন যাত্রী একটা প্লেনের সাথে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে যায়। সেই ফ্লাইটের পাইলটটির কিরকম অনুভব হয়েছে ভেবে দেখো, যখন তার চোখের সামনে 121 জন যাত্রী একটা পাহাড়ের মধ্যে ধাক্কা খেয়ে যায় এবং তিনি কিছুই করতে পারেন না। এরপর এই ফ্লাইট ক্র্যাশের ঘটনা গ্রিসের গোটা দেশে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে রেস্কিউ অপারেশন চালানো হয় এবং 121 জন যাত্রীর মৃতদেহকে একটি একটি করে বের করা হয়। কিন্তু পরে যখন মৃতদেহগুলোকে পোস্টমর্টেম করা হয়, তখন চিকিৎসকরা এমনই একটা জিনিস দেখতে পায় যেটা জেনে সবাই প্রায় অবাক হয়ে গেছিল। আসলে প্লেনের মধ্যে যতজন যাত্রী এবং পাইলট ছিল তারা প্লেন ক্র্যাশ হওয়ার আগেই কিন্তু মারা গেছিল। তবে সবথেকে বড় প্রশ্ন যে পাইলটটি প্লেন ক্র্যাশের যদি আগেই মারা গেছিল, তাহলে প্লেনটিকে কন্ট্রোল করছিল কে? আপনাদের প্রথমেই বলেছিলেন যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নামে একজন ছিল অ্যান্ড্রিয়াস রোড্রোমা। আসলে তিনি ফ্লাইটটিকে কন্ট্রোল করছিলেন। প্লেনটিকে এতক্ষণ পর্যন্ত তিনিই সামনে রাখেছিলেন, কারণ সবার শেষে এটিসি তার আওয়াজই শুনতে পেয়েছিল। কারণ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে অ্যান্ড্রিয়াস মেডে মেডে করে 5 বার চিৎকার করেছিল। অ্যান্ড্রিয়াসের কাছে প্লেনের লাইসেন্স তো ছিল, কিন্তু এত বড় বোয়িং 522-এর মতো ফ্লাইট কন্ট্রোল করার মতো দক্ষতা তার ছিল না। তবে যাই হোক, তিনি এই প্লেনটিকে ঘনবস্তি থেকে দূরে নিয়ে যায়। এক্সপার্টরা যখন প্লেনটির ব্যাপারে আরো রিসার্চ করে দেখেন, তখন জানতে পারেন প্লেনটির যে লেফট সাইডের ইঞ্জিনটি খারাপ হয়েছিল, সেটার কারণ ছিল লেফট সাইডের ফিউল শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ঘটনাটি কেন হয়েছিল সেটা জানার জন্য এক্সপার্টদের ধ্যান ফ্লাইটের একটা কন্ট্রোলের উপর পড়ে। একটি বাটন ছিল সেটি, যেটি প্লেনের প্রেসারকে কন্ট্রোল করা হয়। এই বাটনটিকে দেখে অফিসারটি প্লেনে কি কি ঘটেছে সমস্ত বুঝে যায়। আপনাদের জানাবো, এই প্রেসারাইজ বাটন প্লেনের এয়ার প্রেসারকে কন্ট্রোল করত। সাধারণত প্লেনের ইঞ্জিনগুলিকে একটু একটু হাওয়া ভেতরে দেওয়া হয়, যাতে প্লেনটির ভেতরে মানুষেরা অক্সিজেন ভালোভাবে পায়। তবে সাধারণত প্রেসারাইজ বাটনটিকে অটোমেটিক মোডেই রাখা হয়। তবে যদি কখনো ম্যানুয়াল মোডে করা হয়, তখন প্লেনের পাইলট এবং কো-পাইলট সম্পূর্ণ এটির উপর ধ্যান রাখে। এবার কি হয়েছিল সেটাকে ভালোভাবে জানার জন্য আপনাদের নিয়ে যাব ঘটনার একদিন আগে, যখন বোয়িং 737 জাহাজটি নিজের রুটিন সার্ভেতে যায়। সেখানে এটিকে ভালোভাবে চেক করে পরীক্ষা করা হয়। যারা এটিকে পরীক্ষা করেছিল তারা এটিকে ম্যানুয়াল মোড করেই পাইলটকে দিয়ে দিয়েছিলেন। যখন পাইলট এবং কো-পাইলট টেক অফ করে, তখন তাদের ধ্যান এই বটনটির উপর যায়নি। তারা জানতেই পারে না যে তাদের প্লেনের ম্যানুয়াল প্রেসারাইজ মোডের বটনটি অন আছে, যার কারণে প্লেনে ধীরে ধীরে অক্সিজেনের মাত্রাটি কমে যায়, যার ফলে প্লেনের কেবিনে বসে থাকা সব যাত্রী ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। যখন প্লেনের অ্যালার্ম বাজে, তখন তারা পরীক্ষা করে দেখে কি হয়েছিল, কিন্তু তাদের ধ্যান একবারও এই বটনটির উপর যায়নি। আর সেই কারণে ঘটে এই বিশাল দুর্ঘটনা। কিন্তু আপনাদের ভাবার বিষয় যে প্লেনের কো-পাইলট অ্যান্ড্রিয়াস কি করে এত সময় ধরে বেঁচে ছিল। আপনাদেরকে জানিয়ে রাখবো যে অ্যান্ড্রিয়াস ছিল একজন স্কুবা ড্রাইভার। আসলে স্কুবা ড্রাইভাররা নিজের শ্বাসকে অনেক কন্ট্রোল করে রাখতে পারে।